আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি অফিডিয়ান। লিখেছেন আমিনা। সাফওয়ানের বুকের ভেতরটা ভেঙে ঘুরে গেল যেন। বিমুখ দৃষ্টিতে তাকিয়ে রইল রুমাসার মুখের পানে ও তীব্র ব্যথায় বুকটা ঝরাঝর হওয়ার উপক্রম হলো। শেষবারের মতন রুমাসার নিস্তেজ হয়ে যাওয়া মায়াভরা মুখটাকে মন ভরে দেখে নিয়ে দুহাত দিয়ে রুমাসের মুখে হাত বোলালো সাফওয়ান। কিন্তু ওর হাত দুটো অস্বাভাবিকভাবে কাঁপতে লাগলো। প্রাণ ভরে ও আর রিমুকে একটু ছুঁয়ে দিতে পারল না। হাত দুটো যেন কোনোভাবেই রিমুকে স্পর্শ করার সমাপ্তি টানতে চাইছে না, কোনোভাবেই তাই তৃপ্ত হতে চাইছে না। চোখ ফেটে পানি আসতে চাইল সাফওয়ানের। কাপা হাতটা রুমাসার সারা মুখে বুলিয়ে দিয়ে শরীরটা ঝুঁকে রুমাসার কপালে চুমু খেলো ও। আর তখনই রুমাসার মুখের উপর টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল সাফওয়ানের চোখ থেকে। রুমাসার চোয়াল বেয়ে সেটা গড়িয়ে পড়ল বিছানার ওপর। তারপর আবার সোজা হয়ে বসলো সাফওয়ান। রুমাসার নির্লিপ্ত মুখখানা আরও একবার কাপা হাতটা বুলিয়ে দিয়ে স্ট্রেচার থেকে উঠে দাঁড়ালো ও। আর এরপর ধীর পায়ে ল্যাবের পাশে দাউ দাউ করে জ্বলা আগুনের উদ্দেশ্যে পা বাড়ালো। কয়েকবার যাওয়ার পর সাফওয়ানের চোখের পানি আর বাদ মানল না। অঝোর ধারায় সেগুলো সাফওয়ানের রুক্ষ চল বেয়ে গড়িয়ে পড়তে থাকলো নিচে। মুখে ফুটে উঠল ওর বেদনার নিদারুণ ছাপ। চোখ দুটো এমন বিচ্ছেদ না মানতে পেরে তীব্র ব্যথায় কুঁচকে গেল। কিন্তু সাফওয়ানের সে বুক ফাটা কান্না কোনো শব্দ হলো না। সমস্ত কান্নার আওয়াজগুলো দলা পাকিয়ে ঠেলে উঠে গলাতেই রয়ে গেল। অসহ্য রকমের যন্ত্রণা শুরু হলো সাফওয়ানের বুকের মাঝখানটাতে। মনটা খুব করে চাইছে রুমাসার ওই স্নিগ্ধ মুখটার দিকে আরও একবার চোখটা ঘোরাতে, কিন্তু ওর দেহটা ঘুরল না। চোখ মুখ শক্ত করে দৃক্ষ পায়ে হেঁটে চলল সেই স্থর্চ রচনী দাবানলের দিকে। রেপটাইলের ল্যাবে ঢোকার আগ মুহূর্তে এসে দাঁড়িয়ে গেল সাফওয়ান। তারপর মাথা তুলে ছাদের দিকে দৃষ্টিপাত করল সৃষ্টিকর্তার নিকট উদ্দেশ্যে কথা বলায়। চোখ দুটো বন্ধ করে ক্ষমা প্রার্থনা করল ও। নীরবে সৃষ্টিকর্তার নিকট শুধু একটা কথাই আওড়ালো, ইয়া রব, আমার প্রয়োজন নেই আর এই জীবনের। এই হাত দুটো আর কোনো মৃত্যুর জন্য দায়ী করতে চাই না আমি। আমার প্রিয়তম স্ত্রী আমি রিমুকে আজ আমার কারণে এই পৃথিবী ছেড়েতে হয়েছে। যাকে এত এত ভালোবেসেছি আজ তাকে আমি শেষ করে ফেলেছি নিজের হাতে। খুন করেছি আমি ওকে, আমার কোনো ক্ষমা হয় না। আর আমি যা করতে চেয়েছিলাম তা করতে পারিনি। আর এখন আমি যা করতে চলেছি তার জন্য জাহান্নাম চিরকালের জন্য নির্ধারিত হয়ে যাবে আমার জন্য। কিন্তু আমি চাই না এ জীবন আর। অনেক সহ্য করেছি, আর পারছি না ইয়া রব, আমার ধৈর্য নেই আর। ক্ষমা করবেন আপনি আমাকে। সৃষ্টিকর্তার দেওয়া জীবনটাকে নিজের হাতে শেষ করতে এগিয়ে চলল সাফওয়ান। জীবনের উপর আর কোনো মায়া কাজ করল না ওর। পরিবারের কারো কথা ওর মনে দাগ কাটতে পারল না। সব শেষ হয়ে গেছে ওর, আর কিছু বাকি নেই। আকাশের দিক থেকে ধীর গতিতে চোখ নামালো সাফওয়ান। এই পৃথিবীর কাছে ওর আর কিছু চাওয়ার নেই। এই জায়গাটার প্রতি বিতৃষ্ণা এসে গেছে ওর। প্রয়োজন নেই আর ওর এই এমন পৃথিবীর। একটা দীর্ঘশ্বাস ফেলে শেষবারের মতো নিজের মনে তৃষ্ণা মেটাতে দূর থেকে একবার নিজের প্রিয়তমা স্ত্রী, নিজের ভালোবাসার দিকে চোখ ফেরালো সাফওয়ান। আর ফিরতেই হতভম্ব হয়ে গেল ও। কম্পিউটার স্ক্রিনে বয়ে চলা সরলরেখাটা আবারও উঁচু নিচু হয়ে তালে তালে বয়ে চলেছে, রুমাসার প্রাণের অস্তিত্বের প্রমাণ দিচ্ছে। আর সেটা দেখেই সাফওয়ান ছুটে যাওয়ার প্রাণ যেন ধরে ফিরে এসেছে। খুশিতে আত্মহারা হয়ে ডুকরে কেঁদে উঠল ও। স্বস্তির শ্বাস ছেড়ে মেঝেতে হাঁটু গেড়ে ওইখানে বসে পড়ল সাফওয়ান। তারপর আকাশের দিকে মুখ তুলে উচ্চস্বরে বলে উঠল, ইয়া আল্লাহ, ইয়া রহমান রহিম, অসীম দয়ালু আপনি। কোটি কোটি শুকরিয়া আপনার প্রতি। সারা জীবন শুকরিয়া আদায় করলেও আপনার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করা কখনোই শেষ করতে পারবো না। আমাকে ক্ষমা করবেন আপনি। আমার করা সমস্ত পাপকর্ম ক্ষমা করবেন আপনি। আমার কোনো অপকর্মের প্রভাব যেন আমার রিমুর উপরে না পড়ে ইয়া রব। আমার স্ত্রী, আমার কলিজাকে আপনি ফিরিয়ে দিয়েছেন আমার কাছে। আপনার অসীম রহমত, তাকে আপনি দীর্ঘ হায়াত দান করুন ইয়া রব, আমিন। আর এরপরই মেঝে থেকে উঠে দৌড়ে চলে গেল স্ট্রেচারের নিকট। আর তারপর শয়নতরত রুমাইশাকে জড়িয়ে ধরে উম্মাদের মতো চুমু খেতে লাগলো ওর সমস্ত মুখে। রুমাইশার শ্বাস চলছে আবারও স্বাভাবিকভাবে। হৃদযন্ত্র স্পন্দন হচ্ছে আবারও হৃদ্দিক গতিতে। স্বল্প সময়ের জন্য হৃদস্পন্দন থেমে গিয়েছিল ওর,
কিন্তু মস্তিষ্ক সতল ছিল। খানিকক্ষণ হৃদযন্ত্র বন্ধ হয়ে আবারও গতিতে ফিরে পেয়েছে। সাফওয়ান নিজের মুখখানা রুমাইশার মুখের উপর রাখল। রুমাইশার ঠান্ডা নিঃশ্বাসটাকে নিজের মুখের ওপর অনুভব করতে থাকলো ও। তারপর নিজেও একসময় স্ট্রেচারের ওপর উঠে রুমাইশার পাশে রুমাইশাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। শরীর মন সবই ক্লান্ত ওর। রুমাইশার হাতটা নিজের মুঠিতে নিয়ে নিজের ঠোঁটের ওপর রিমুর হাতের উপরিভাগটা চেপে ধরে রইল। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ও যে রিমুর প্রাণনাশকের কারণ হতে চলেছিল তার জন্য নিজেকে মনে মনে ধিক্কার দিতে লাগলো ও। আর অপর পাশে এতদিনের যত্নে পেলে পুষে রাখা রেপটাইনের বাগানটা জ্বলে পুড়ে ছারখার হতে থাকলো। বাড়িতে রুনিয়া পাগল প্রায়। তার সাফওয়ানের সাথে কোনোভাবেই কোনো যোগাযোগ করতে পারছেন না তিনি। সেই দুপুরবেলায় লাস্টে সাফওয়ানের ফোনে কল ঢুকেছে। এরপর থেকে সাফওয়ান রুমাইশা দুজনের ফোনই বন্ধ দেখাচ্ছে। ইশতিয়াক আহমেদ থতমত মুখে বসে আছেন। ছেলের কথা কাউকে জিজ্ঞাসা করতে পারছেন না, কারণ ওর ছেলের কারো বাড়িতে যায়নি কখনো, আর ছেলেকেও কেউ দেখেনি কোনো দিন। তার উপর সাথে রুমাইশা আছে, কোথায় আছে কি করছে ভেবে উদ্বিগ্ন হয়ে মনে মনে আল্লাহকে ডাকছেন তিনি। ও বাড়িতে আয়সাও মেয়ের শোকে বুক ভাসাচ্ছেন। রুমাইশার সাথে তাদের রাফসান চলে আসার পর থেকে আর কোনো যোগাযোগ হয়নি, ফোনেও পাচ্ছেন না। রুনিয়ার কাছে কল দিয়েছে, শুনেছিল যে সাফওয়ানকেও পাওয়া যাচ্ছে না, আর সেটা শোনার পর থেকে আয়সাকে আর ঠেকানো যাচ্ছে না। রাফসান তাদের কাউকে বলেনি যে আমেরিকা থেকে একদল মাফিয়া এসেছে সাফওয়ানকে খুঁজতে, কিন্তু ওর মনে মনে ভীষণ রকম চিন্তা হচ্ছে। মন বারবার বলছে সাফওয়ান কোনো বিপদে পড়েছে, কিন্তু ও কি করবে? ওর তো আর কিছু করার নেই। যদি সাফওয়ান ধরাশায়ী হয়ে যায় তাদের কাছে, তাহলে সাফওয়ান তো ওদের কাছে কিছুই না। এত সন্দেহ হওয়ার পরও রাফসান কাউকে কিছু জানালো না, নিজে মনেই রাখলো সব কথা। ও বাড়িতে শাফিন মন খারাপ করে বসে আছে। ভাইয়ের ওপর অবস্থার কথা চিন্তা করে ভয় লাগছে ওর। ভাই ঠিক আছে তো? সাফওয়ান আর রুমিকে ফোনে না পেয়ে শাফিন আবারও একবার সবাইকে লুকিয়ে এসেছিল ভূতের কুড়িঘরটার কাছে, কিন্তু পূর্বে যে পাসওয়ার্ড দিয়ে ওরা দরজাটা খুলতে পেরেছিল সেটার কাজ হয়নি। পাসওয়ার্ড ইনকারেক্ট বলছে, তাই ভেতরে আসলেও কি হচ্ছে তা জানতে ব্যর্থ হলো। আবার কাউকে বলতেও পারছে না সাফওয়ানের ল্যাবের কথা, কারণ সেটা খুব গোপনীয় বিষয়। এই ল্যাবের কথা কাউকে বলা মানেই সাফওয়ান ভাইকে বিপদে ফেলা, তাই মুখ বুজে পড়ে রইল ও। রুনিয়া ছেলের সাথে বিলাপ করেছেন। এখন পর্যন্ত এমন কোনো দিন যায়নি যেদিন সাফওয়ান তার সাথে কোনো কথা বলেনি, কিন্তু কাল সকাল থেকে সাফওয়ানের সাথে তার কোনো রকমের কোনো যোগাযোগ হয়নি। 24টা ঘন্টা পার হয়ে গেল এর মাঝে, কিন্তু তার ছেলের বউর কোনো খোঁজ পাচ্ছেন না তিনি। থেকে থেকে ডুকরে কেঁদে উঠছেন রুনিয়া। ইশতিয়াক পাশে বসে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু ওনার নিজেরও গলা ভারী হয়ে আসছে। শাফিন বসে আছে মুখে হাত দিয়ে মায়ের পাশে। সকালবেলা সাফওয়ানের ঘুম ভাঙল। সারাটা রাত রুমাইশাকে জড়িয়ে ধরে কেটে গেছে ওর। শরীরটা দুর্বল লাগছে ওর অনেক। গত 24টা ঘন্টা কিছুই খাওয়া হয়নি ওদের দুজনার। খিদেতে পেটের ভেতরটা গড়গড় করছে। রুমাইশার এখনও জ্ঞান ফেরেনি একবারও। সাফওয়ান শোয়া থেকে উঠে বসল। ফ্লুইডগুলো প্রভাবে রুমাইশার শরীরে কেমন পড়বে সেটা নিয়ে এখনও সন্ধিহান সাফওয়ান। ও এখন শুধু রুমাইশার জ্ঞান ফেরার অপেক্ষায়। সাফওয়ান স্ট্রেচার থেকে নেমে বেডরুমে গেল। বেডরুমে সবসময় কিছু শুকনো খাবার রাখে ও। কাজ করতে করতে খিদে পেলে সেগুলোই খায়। সাফওয়ান এসে কবার্ডের ওপর থরে থরে সাজিয়ে রাখা শুকনো খাবারের কৌটাগুলো নামালো। তারপর সেগুলো নিয়ে বিছানার ওপরে রাখলো। বন্ধ হয়ে যাওয়া ফোনটা বিছানার ওপরেই ছিল, সেটা হাতে তুলে নিয়ে সুইচ টিপল সাফওয়ান। ফোনটা অনেক আগেই বন্ধ হয়ে গেছে, চার্জটাও এখন আর নেই। বাসার সবাই হয়তো চিন্তা করছে ওদের জন্য। নিজের স্টাডি টেবিলের কাছে গেল ও। একটা বাটন ফোন ওর সবসময় এখানেই রেখে দেয়, ইমার্জেন্সি হিসেবে, যদিও এখন পর্যন্ত কাউকে এই ফোন দিয়ে কল করেনি। স্টাডি টেবিলের ডান কোণে রাখা বাটন ফোনটা উঠিয়ে অন করলো সাফওয়ান। তারপর শাফিনকে কল লাগালো। শাফিন বসেছিল মায়ের পাশে। মাকে সামলানো দায় হয়ে পড়েছে। কান্নাকাটি করছে তিনি রাত থেকে। সারা রাতে 2 চোখের পাতায় এক করেননি তিনি।
ক্লান্ত হয়ে গেছে, তারপরও কেঁদে চলেছে। হঠাৎ অচেনা নাম্বার থেকে কল আসলো। সাফিন কেটে দিল আবার। এখন ওর মোটেও কোনো কল রিসিভ করার ইচ্ছা নেই, কিন্তু পরপর আরও কয়েকবার কল এলো এই নাম্বার থেকে। সাফিন এইবার বাধ্য হয়ে মায়ের পাশে থেকে উঠে গেল ফোনটা রিসিভ করার জন্য। ডাইনিং টেবিলের কোনার দিকে গিয়ে ফোনটা রিসিভ করলো। একরাশ বিরক্তি নিয়ে হ্যালো বলতেই উপাস থেকে সাফওয়ানের গলা শুনে লাফিয়ে উঠল সাফিন। তারপর উত্তেজিত গলায় বলল, ভাইয়া তোমরা কোথায়? তোমাদের আমি কোনোভাবে ফোনে পাচ্ছিলাম না। মা কেঁদে কেঁদে শেষ হয়ে যাচ্ছে। আমি যদি বলিনি যে তোমরা ল্যাবে আছো। আমি একবার গেছিলাম ওই ল্যাবের ওইখানটায়, পাসওয়ার্ডও দিয়েছিলাম, কিন্তু দরজাটা খোলেনি। তোমরা কি ওইখানে আছো নাকি অন্য কোথাও গেছো? তুমি এখন ঠিক আছো? রিমাপু কোথায়? সাফানকে প্রশ্ন জড়জড়িত করে ফেলল সাফিন। এতগুলো প্রশ্ন একসাথে করায় সাফান কোনটার উত্তর আগে দিবে ভেবে পেল না। কিছুক্ষণ নীরব থেকে গম্ভীর গলায় বলে উঠল, আমি ঠিক আছি, রিমু আমার সাথে আছে। আমরা এখানে ল্যাবের ভেতরেই আছি। আর ল্যাবের দরজা খোলেনি কারণ একবার ল্যাবের পাসওয়ার্ডটা ক্রস করলে পরের বার নতুন পাসওয়ার্ড নিজে থেকেই সেট হয়ে যায়। একই পাসওয়ার্ডে দ্বিতীয়বার আর দরজা খোলা যায় না বাইরে থেকে। ফোনটা মায়ের কাছে দে, আমি কথা বলছি। সাফিন ঠিক আছে বলে দ্রুত পায়ে ফোনটা নিয়ে রুনিয়ার কাছে এসে দাঁড়িয়ে বলল, মা, সাফান ভাই ফোন দিয়েছে। রুনিয়া সাফিনের দিকে একবার বিস্ময় নয়নে তাকিয়ে সাথে সাথে ফোনটা সাফিনের হাত থেকে এক প্রকার ছিনিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে উচ্চ শব্দে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলেন, এই তুই কোথায়? হ্যাঁ, গত 24 ঘন্টার ভেতরে তোর কোনো খোঁজই পেলাম না। ফোন তো ধরিসই নে, একবার কল করার প্রয়োজনও মনে করিসনি। কি এমন কাজে ব্যস্ত আছিস তোরা যে একটা কল করার সময় পাসনি? হ্যাঁ? সাফওয়ান মাকে শান্ত করার জন্য গলাটা যতটা সম্ভব নরম করে বলল, মা, আমরা একটু বেরিয়েছিলাম। ফোন সাইলেন্ট ছিল আমাদের দুজনারই, তাই কল করে রিসিভ করতে পারিনি। আর চার্জটাও শেষ হয়ে গিয়েছিল। চার্জারটাও ভুলেতে বাড়িতে রেখে এসেছি, তাই পরে যে তোমাদের কল ব্যাক করবো সেই উপায় ছিল না। তুমি মন খারাপ করো না মা, এরকম ভুল আর হবে না। আমরা রাতের ভেতরে ফিরে আসার চেষ্টা করব। কোনো প্রয়োজন হলে এই নাম্বারে কল দিও তুমি। সাফানের কথায় কান্না থেমে গেল রুনিয়ার। ফোপাতে ফোপাতে বললেন, রুমি কই? ওর কাছে দে, আমি কথা বলবো ওর সাথে। ও কেন আমাকে একটু বলে গেল না? আমি শুনবো ওর কথা, ওর কাছে দে। সাফান আবার আগের মতো করে বলল, ও তো ঘুমাচ্ছে মা, আর ওর কোনো দোষ নেই। আমি ওকে কাউকে বলতে মানা করেছিলাম। ও ঘুম থেকে উঠলে আমি তোমার সাথে ওর কথা বলিয়ে দেবো মা। তুমি আর হাইপার হইও না। আর আয়শা মামিদেরকেও জানিয়ে দিও একটু, নাহলে ওরাও চিন্তা করবেন। আমরা রাতের ভিতরে ফিরে আসবো, চেষ্টা করবো মা। তুমি আর মন খারাপ করে থেকো না। রুনিয়া চোখ মুছতে মুছতে বললেন, ঠিক আছে, আমি আয়শাকে ফোন করে জানাচ্ছি। আর তোরা একবার আসবি বাড়িতে তাড়াতাড়ি। এইভাবে লুকিয়ে লুকিয়ে বাড়ির লোকগুলোকে টেনশনে মেরে ফেলে ঘোরাঘুরি করা হচ্ছে। বাড়িতে একবার আয়, তোদেরকে দেখাচ্ছি। সাফান মুখে হাসি ফুটে বলল, ঠিক আছে মা, আমরা ফিরে আসছি। তারপর তুমি যা শাস্তি দাও মাথা পেতে নেব। এখন তুমি আর কান্নাকাটি করো না, ফোন রেখে ঘুমাও একটু। সাফিন বলল, তুমি নাকি ঘুমাওনি সারা রাত। ঘুমিয়ে নাও একটু মা, আমরা শীঘ্রই চলে আসব। রুনিয়া আচ্ছা বলে ফোনটা কেটে দিলেন। আর তারপর ফোন লাগালেন আয়েশার কাছে, সাফান আর রুমিয়ার কীর্তিকলাপের কথা বিবরণ দিতে। রুনিয়া কল কেটে দিয়ে সাফান হাঁপ ছাড়ল। রুমেশা ল্যাবে একা আছে। ফোনটা আবারও টেবিলের উপর রেখে রুমেশাকে একবার দেখা আসার জন্য ল্যাবে ঢুকলো সাফান। তারপর ধীর পায়ে হেঁটে এগিয়ে গেল স্ট্রেচারে শরণার্থ রুমেশার দিকে। খুব ভালো করে লক্ষ্য করলো সাফান রুমেশাকে। গলায় কামড়ের দাগগুলো আগের মতো আর স্পষ্ট নেই। ক্ষতগুলো যেন অল্প সময়ের ভেতরে অনেকখানি সেরে উঠেছে। ক্ষতের আশেপাশে নীল হয়ে যাওয়া শিরা উপশিরাগুলো নীলবর্ণ ফ্যাকাশে হয়ে আছে। আঙুলগুলো নড়ে উঠছে মাঝে মাঝে। চোখের পাপড়িগুলো কম্পনে আভাস পাওয়া যাচ্ছে। খুব শীঘ্রই হয়তো জ্ঞান ফিরে আসবে রুমাইশার। একটা দীর্ঘশ্বাস ফেলে রুমাইশার পাশে মেঝেতে পা ঠেকে বসলো সাফওয়ান। রুমাইশাকে আরও একবার ভালো করে দেখে নিয়ে ওর কপালে শব্দ করে চুমু খেলো একটা। কাল রাতে রুমাইশার মুখে অসহায়ত্বের ছাপ দেখেছিল ও, কিন্তু সেটা এখন আর নেই। ঘুমন্ত রুমাইশাকে ঘুমের মাঝে বেশ প্রাণবন্ধ লাগছে। চোখ মুখে শুকিয়ে যাওয়ার ভাবটাও অনেকটাই কেটে গিয়েছে। সাফওয়ান রুমাইশার দিক থেকে মুখ ফিরিয়ে মেঝের দিকে তাকিয়ে রইল। রিমুর হয়তো জ্ঞান ফিরবে খুব দ্রুত। খিদেও লাগবে খুব ওর। বেডরুমে চিড়ে রাখা আছে, কুকিজ আছে কয়েক রকমের, আর আছে চাপাতি আর কফি।
ল্যাবের ছোট্ট ডিপ ফ্রিজটাতে আইসক্রিম, টক দই, মিষ্টি দই সবই আছে। রিমু খেতে চাইলে দিবে। ওর নিজেরও খাওয়া দরকার। খানিকক্ষণ ভাবনা চিন্তা করে বেডরুমে যাওয়ার জন্য স্টেচার থেকে নামার জন্য পা বাড়ালো সাফওয়ান। আর তখনই পেছন থেকে হাতটা টান পড়ল ওর। চোখেতে পেছনে ফিরে চাইল ও। রুমাইশা পিটপিট করে তাকিয়ে আছে ওর দিকে, মুখে ওর মিষ্টি হাসি। রুমাইশাকে এইভাবে সজ্ঞানে সুস্থ সবল দেখে উচ্ছ্বসিত হয়ে উঠল সাফওয়ান। আর তারপরে প্রবল আনন্দে প্রাণখোলা হাসি হেসে রুমাইশার বাহুর তলে হাত দিয়ে বাচ্চাদের মতো করে কোলে তুলে নিল ওকে। আর তারপর নিজের মুখটা রুমাইশার গলার কাছে ওর খোলা চুলের ভেতরে লুকিয়ে নিয়ে বুকের সাথে মিশিয়ে একেবারে পিষে ফেলল যেন। সাফওয়ানের এমন কাণ্ড কারখানায় রুমাইশা খিলখিল করে হেসে উঠল। সাফওয়ানের এই আনন্দে আটখানা হওয়ার চেহারা দেখে ওর প্রচণ্ড ভালো লাগছে। ওর হিংস্র গম্ভীর মুখখানা যেন এত হাসতে পারে সেটা ওর ধারণাই ছিল না। রুমাইশা নিজেও দু হাতে সাফওয়ানের কাঁধের উপরে দিয়ে সাফওয়ানের আলিঙ্গন করে নিল। অনেকক্ষণ ওরা এইভাবে কাটালো, যেন কেউ আর কাউকে ছেড়ে দেবে না, বাকি জীবন এইভাবে পার করে দেবে। সাফওয়ান রিমুকে ওইভাবে কোলে নিয়ে সমস্ত ল্যাবের এপাশ থেকে ওপাশে হেঁটে বেড়ালো অনেক সময় ধরে। আর রিমুও নিশ্চিন্ত মনে সাফওয়ানের বুকে মুখ লাগিয়ে সাফওয়ানকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো করে সাফওয়ানের কোলে বসে রইল। দুজনে কেউই কোনো কথা বলল না এত সময়ের ভেতর, শুধু অনুভব করলো একে অপরকে। হারিয়ে যেতে নিয়েও না হারানো দুই কপাতি আনন্দের সুন্দর ভালোবাসা সারা জীবন রসকসীন এক্সপেরিমেন্টে দেখে অসহায় ল্যাবটাও যেন পুলকিত হয়ে উঠল। সেদিন রাতেই বাড়ি ফিরল ওরা দুজনে। রুনিয়া তো আছে মতন বকি দিলেন দুজনকে। বললেন এখন থেকে প্রেম করতে যেখানে যাক না কেন বাসা যেন বলে যায়। আর এইরকম চার্জার ফেলে রেখে ফোন নিয়ে বেরিয়ে যাওয়ার স্বভাব যেন দুজনের বদলায়। সাফওয়ান আর রুমাইশা দুজনের মাথা নিচে করে বকাবকি শুনল। আর মাঝে মাঝে দুজন দুজনের দিকে তাকিয়ে চোট টিপে হাসল। তাতে রুনিয়া আরও রেগে গেলেন। আর তারপর রাগটা স্মিত হতে আদর আদর ভরিয়ে দিলেন ছেলের বউকে। ইস্তেক যদিও বেশি কিছু বলল না, তার বউ যে অ্যাকশন নিয়েছে তাতে তার নিজের আর কিছু বলা লাগে না। শুধু সাফওয়ানকে বলে দিলেন যে সে যেন আরও বেশি দায়িত্ববান হয়। ও বাড়িতে আয়েশা আর শামসুলকেও জানিয়ে দেওয়া হলো যে সাফওয়ানরা ফিরেছে বাড়িতে, তারা যেন আর চিন্তা না করে। খবর শুনে রাফসানের ঘাড় থেকে দুশ্চিন্তা নামলো। কিন্তু সাফওয়ানের উপর রাগ হলো না ওর, বরং বোনকে নিয়ে এমন লাপাত্তা হওয়ার ঘটনাতে বেশ খুশি হলো ও যেন। কিন্তু এর ভেতরকার ঘটনা ওর কিছুই জানা নেই। আর এদিকে পুরো একটা দিন কিছু না খাওয়ায় সাফওয়ান আর রুমাইশা ডাইনিং টেবিলে বসে গান্ডে পিণ্ডে এক গাদা খাবার খেয়ে শেষ করে টলতে টলতে নিজেদের রুমে চলে গেল। আর বাকিরা হাঁ করে শুধু দেখলো ওদের খাওয়া। পরের দিন রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে সাফওয়ান রুমের বাইরে এসে ছাদে বসে বসে ল্যাপটপে কলেজের ক্লাসের জন্য কোশ্চেন পেপার রেডি করছিল। কাল কলেজে একটা ক্লাস টেস্ট নেওয়ার আছে সবার অগোচরে। রুমাইশা রুমে বসে বই পড়েছিল। আগামীকাল একবার ওকে কলেজে যেতে হবে। ক্লাস শুরু হবে ওদের পরশু থেকে, তাই কাল সেলিম স্যারকে কিছু নোট দিবেন বলেছেন, সেগুলো আনতে যেতে হবে। রাত 11টা নাগাদ সাফওয়ানের ফোনে রাফসানের কল এলো। সাফওয়ান রিসিভ করার পর রাফসান কুলুস বিনিময় শেষ করে বলল, লুকাসের মাফিয়া গ্যাংটা খুলনার দিকে আসছে, শুনেছ নিশ্চিত? সাফওয়ানের বুড়ো কুচকে গেল। নিশ্চিন্তভাবে কিছু বলতে পারল না ও। চিন্তার ভাবটা মুখে ফুটে উঠল স্পষ্টভাবে। রুমের দিকে তাকিয়ে রুমাইশাকে একবার দেখে নিয়ে ও উত্তর করল, হ্যাঁ শুনেছি। আমার ট্রাকটা আমি কুষ্টিয়াতে ফেলে এসেছি। ওরা খুলনা এসে আগে ওখানেই যাবে আমার ধারণা। আর রিমুর পাসপোর্ট আজকেই হাতে এসেছে আমার। ওর ভিসা রেডি করতে দিয়েছি আমি, কিন্তু সময় লাগবে কিছুদিন। আমার ভিসা রেডি আছে। রিমুকে আমি পারলে আজই জানাবো সব কিছু, তারপর বাড়িতেও জানাবো। কিন্তু ভিসা পাওয়ার আগে যদি ওরা তোমাদেরকে পেয়ে যায়। সাফওয়ান কোল থেকে ল্যাপটপটা নামিয়ে ছাদের কিনারে গিয়ে রেলিংয়ে ঘেঁষে দাঁড়ালো। তারপর বলল, কাল রিমুকে কলেজে যেতে হবে নোট আনতে। কলেজ থেকে ফেরার পর বিকালবেলা ওকে আমি তোদের বাড়িতে দিয়ে আসব। আমি আমার ল্যাবেই থাকবো এই কয়েকদিন। ওর ভিসা রেডি হলে তোকে জানাবো আমি। তখন ভেবে দেখবো কিভাবে কোথায় যাওয়া যায়। আমার নিজেকে নিয়ে কোনো চিন্তা নেই, চিন্তা আমার রিমুকে নিয়ে। ওর সেফটি আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। এমন সময় রুমাইশা বাইরে এলো। সাফওয়ানের ফোনে কথা বলতে দেখে সাফওয়ানের থেকে খানিকটা দূরত্ব বজায় রেখে
নিজেও ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ালো, এমন জায়গায় যেন সাফওয়ানের কথা ওর কানে না আসে। তারপর আকাশের দিকে তাকিয়ে তারা দেখতে লাগলো ও। রুমাইশাকে ছাদে কিনে দেখে একবার তাকালো সাফওয়ান, তারপর আবারও রাফসানের সাথে কথা বলে মন দিল। কিন্তু তখনই খটকা লাগলো ওর একটা। রাফসান ওর পাশ থেকে বলছে, ঠিক আছে, কাল তুমি রুমিকে নিয়ে এসো, আমি মাকে জানিয়ে রাখছি যে তোমরা আসছো কাল। কিন্তু রাফসানের কোনো কথাই সাফওয়ানের কানে গেল না যেন। সাফওয়ান দ্বিতীয়বার আবারও রুমেশের দিকে তাকালো। আকাশের দিকে তাকিয়ে থাকা রুমেশের চোখ দুটো সাফওয়ানের চোখের মতোই যেন দূরত্ব ছড়াচ্ছে, আর সেটা দেখে সাফওয়ানের চোয়াল নেমে গেল। সাফওয়ানের উত্তর না পেয়ে রাফসান হ্যালো হ্যালো করতে থেকে ওপাশ থেকে, কিন্তু সাফওয়ান সেদিকে কোনো ভ্রুক্ষেপ হলো না। ও রুমেশকে দেখতে থাকলো, আর তারপর কোনো কথা না বলেই কলটা কেটে দিয়ে দ্রুত বেগে রুমেশের কাছে গেল ও। গিয়ে ওকে নিজের দিকে ফেরালো সাফওয়ান, আর তারপরে গভীর মনোযোগ দিয়ে দেখতে থাকলো রুমেশের চোখ দুটোকে। সাফওয়ানের এমন হঠাৎ করে এসে রুমেশের দিকে এভাবে তাকানো ভ্যাবাচাকা খেয়ে গেল রুমেশা। কিছুক্ষণ সন্ধ্যান চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি এভাবে দেখছেন কেন আমাকে? আগে কখনো দেখেননি নাকি? সাফওয়ান কোনো কথা বলল না। রুমেশের হাত ধরে টেনে নিয়ে গেল রুমে, আর গিয়ে রুমের লাইটগুলো অফ করে দিয়ে রুমাইশাকে আয়নার সামনে নিয়ে গিয়ে দাঁড় করালো। অন্ধকারের ভেতরে সামনে থাকা আয়নাতে নিজেকে দেখে নিজেই চমকে গেল রুমাইশা। সাফওয়ানের চোখ দুটোর সাথে ওর নিজের চোখ দুটো উজ্জ্বলতা বাড়ছে। চোখের ডিপ ব্রাউন লেন্সটা হঠাৎ করে কেমন যেন লাইট ব্রাউন হয়ে গেল, যার কারণে উজ্জ্বলতাটা বেশি প্রকট হয়ে আছে। রুমাইশা অবাক হলো অনেক। সাফওয়ানের দিকে ফিরে বিস্ময়ে ভীত গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে আমার? আমার চোখে আপনার চোখের মতো দেখাচ্ছে কেন? রুমাইশার প্রশ্নে কোনো উত্তর খুঁজে পেল না সাফওয়ান। ও নিজেও হতবাক। তাড়াতাড়ি আবার রুমের লাইট অন করলো ও। তারপর রুমাইশাকে মুখ খুলতে বলে মুখের ভেতরটা দেখার জন্য। তারপর ড্রয়ার থেকে টর্চটা বের করে রুমাইশার মুখের ভেতরটা ভালোভাবে দেখলো সাফওয়ান। নিজের মতো রুমাইশার কানাই দাঁতে সুচালো হয়ে আছে কিনা সেটা পরখ করলো ও। রুমাইশার কানাই দাঁতগুলো এমনিতেই সুচালো ছিল, তাই সাফওয়ান বেশি চিন্তা করলো না। দাঁতগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে রুমাইশার জিহ্বাটাও খেয়াল করে দেখলো সাফওয়ান। না, আর কোনো সমস্যা নেই। তাহলে চোখ জোড়া এমন হলো কেন? এটা কি ফ্লুইডের প্রভাবে? এবার সাফওয়ান রুমিয়াকে জিজ্ঞেস করলো, এই 2 দিনের ভেতর একবারও ওর চোখে কোনো রকমের যন্ত্রণা অনুভব করেছে কিনা ও। কিন্তু রুমাইশা মাথা নাড়িয়ে না বোঝালো। সাফওয়ান চিন্তা পড়ে গেল। এমনটা যে হতে পারে তা ওর মাথাতেই আসেনি। স্টাডি টেবিলের ড্রয়ারটা চেক করলো ও, সেখানে কোনো আনইউজুয়াল সিরিঞ্জ আছে কিনা, কিন্তু পেল না। রুমের সব জায়গাগুলোতে একবার করে দেখলো কোনো সিরিঞ্জ পাওয়া যায় কিনা। শেষমেশ কভারের ভেতর পেল একটা সিরিঞ্জ, আর সেটা দিয়ে রুমেশের হাতের কোনোই শিরা থেকে 1 সিরিঞ্জ রক্ত নিল সাফওয়ান। তারপর ল্যাবে যাওয়ার উদ্দেশ্যে গুছিয়ে নিল, আর রুমেশাকে বলল ঘুমিয়ে যেতে। রাতের ভেতরে সমস্ত কাজ শেষ করে সাফওয়ান ফিরে আসবে, নইলে একেবারে সকালে আসবে। আর তারপর ছাদ থেকে 1 লাফ দিয়ে মাটিতে জঙ্গলমুখে রওনা দিল ও। চিন্তিত মুখে রুমেশা বসে রইল বিছানায়। এখন কি সাফওয়ানের মতো নিজেরও এমন বিষাক্ত প্রাণীতে পরিণত হবে? পূর্ব দিকে আলোর রেখা দেখা যাচ্ছে। অন্ধকারে ডুবে থাকা ধরনী ক্রমে ক্রমে আলোকিত হচ্ছে। উত্তরের জগৎটা ভোরে পাখিদের কলকনিতে মুখরিত হয়ে আছে। আর সে জঙ্গলের মাঝখানটায় অবস্থিত ভুতুড়ের কুঁড়েঘরটার তলদেশে সাদা রঙের বিশাল আকৃতির ল্যাবের ভেতরে চিন্তার ভঙ্গিতে চেয়ারে বসে আছে সাফওয়ান। মুখে হাত দিয়ে তর্জনী দ্বারা কপাল আর বৃদ্ধ আঙ্গুল দ্বারা থুতনি ধরে বাম হাতের কনুইটা হাঁটুতে ঠেকিয়ে ডান হাতটা চেয়ারের হাতল তলে ওপরে রেখে বসে আছে। একদিকে ওর নিজের দাঁতের ভেনম, অন্যদিকে ওর তৈরিকৃত ফ্লুইড। দুইটার প্রভাবে রুমেশের শরীরে পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে, আর সামনে আরও পরিবর্তন আসবে। কিন্তু সে পরিবর্তনটা ব্যাখ্যাহীন, কিন্তু খুবই দ্রুতগামী, আর এটার কোনো ব্যথা নেই। রুমেশাকে আগে থেকে এই পরিবর্তনগুলোর ব্যাপারে সতর্ক করা প্রয়োজন, নইলে ও ভরকে যাবে। সাফওয়ান চেয়ার ছেড়ে উঠে ল্যাব থেকে বের হলো। তারপর জঙ্গল পেরিয়ে বাড়িতে প্রবেশ করলো মেন গেট দিয়ে। রুনিয়া নিজের ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে যাচ্ছিলেন। সাফওয়ানকে এমন চিন্তিত মুখে এত সকালে বাইরে থেকে আসতে দেখে দাঁড়িয়ে গেলেন তিনি। সাফওয়ানের কাছাকাছি এসে জিজ্ঞেস করলেন,
কী রে, এত সকালে কোথায় গিয়েছিলে তুই? আর তোর মুখটা এত শুকনো লাগছে কেন? সব ঠিক আছে তো? সাফান মায়ের সামনে জোর করে মুখে হাসি টানল, তারপর বলল, হ্যাঁ মা, সব ঠিক আছে। আমি ঘুম থেকে উঠে একটু হাঁটতে বের হয়েছিলাম। তুমি রান্নাঘরে যাও, আমি উপরে গিয়ে রিমুকে ডেকে দিচ্ছি। বলেই সাফান রুনিয়াকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। রুনিয়া পেছন থেকে ছেলে যাওয়ার পানে চেয়ে রইলেন। সাফানের মুখের অভিব্যক্ত ওনার কাছে সুবিধার মনে হলো না মোটেও। সাফান ছাদে গিয়ে নিজের রুমে গেল। রুমে সে ঘুমিয়েছে বিছানায় এলোমেলো হয়ে। সাফান বিছানার ওর পাশে গিয়ে বসলো। তারপর রুমাসের মুখটা একটু ভালো করে দেখে নিয়ে ওর গাল দুটো আস্তে আস্তে চাপড় দিয়ে ঘুম ভেঙানো চেষ্টা করলো। রুমাসে ঘুম ঘুম চোখে উঠে বসলো বিছানায়। সাফানাকে ওয়াশরুমে নিয়ে দ্রুত ফ্রেশ করিয়ে আনলো। রুমাইশাকে ইশারা করলো নিচে পাশে বসতে সাফওয়ান। রুমাইশা বিছানার অপর পাশে পা তুলে সাফওয়ানের এত সকালে গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার জন্য মুখে হাত দিয়ে বসল। পরপর তিনখানা সাদা রঙা মাইক্রোবাস রাস্তা ছুটে চলল ভোরে সদ্য ওঠা আলোর ফাঁক দিয়ে। দ্রুত গতিতে ছুটল সেগুলো। ছুটতে ছুটতে সেগুলো একসময় এসে থামল এক বিশাল জঙ্গলের পাশে। তারপর মাঝে গাড়িতে ড্রাইভারের পাশে সিটে বসে থাকা দিয়োগো নামে যুবক ব্যক্তিটি গাড়ির মাঝখানে সিটে বসে থাকা মধ্যবয়সী লুকাস নামক ব্যক্তিটাকে ইংরেজিতে বলল, বস, সাফানের অবস্থা এই জঙ্গলের ভেতরেই, ট্রাকারটা সেটাই বলছে। লুকাস নামক ব্যক্তিটি তখন মুখে বাঁকা হাসি। সে বলে উঠল, সাফানকে খুঁজে হারবার্টের হাতে তুলে দিতে পারলেই পুরো $1 বিলিয়ন ডলার আমাদের। এই সুযোগ কোনোভাবে হাতছাড়া করা যাবে না, নইলে অন্য কেউ এসে সাফানকে খুঁজে পেলে $1 মিলিয়ন তাদের পকেটে যাবে। আমরা বাংলাদেশে আসার টাইমটাই বৃথা হয়ে যাবে। এরপর তিনি দিয়োগকে বললেন, সবাইকে নামতে বলো, নেমে জঙ্গলটা তন্ন তন্ন করে খুঁজতে বলো। সবাইকে সাফওয়ানের অবস্থাটা শেয়ার করে দাও। সে যেন কোনোভাবেই পালাতে না পারে, কেউ যেন গান ছাড়া জঙ্গলে না ঢোকে। আর ওদেরকে বলে দাও সাফওয়ানকে যেন কেউ হালকাভাবে না নেয়, তাহলে কিন্তু মৃত্যু অনিবার্য। দিয়োগ লোকটা লোকার কথা শুনে সাথে সাথেই ওয়াকিটকিতে বাকিদের ইনফরমেশন করে দিল, আর সেই সাথে সাফওয়ানের অবস্থাটাও শেয়ার করে দিল সবার কাছে। আর তার কিছু মুহূর্ত পরই ভারী পোশাক সুসজ্জিত 30 থেকে 35 জন ব্যক্তি মরণাস্ত্র নিয়ে নেমে পড়ল গাড়ি থেকে, আর নেমেই জঙ্গলের গভীরে হারিয়ে গেল নিমেষেই। ছাইরাঙা বোরকার উপরে মিচমিচে কালো রঙা হিজাব আর নেকাব পরে গাড়ির জানলা দিয়ে ভাবুক দৃষ্টিতে বাইরে তাকিয়ে সাফওয়ানের পাশে সিটে বসে আছে রুমাইশা। সাফওয়ান ড্রাইভিং করছে। রুমাইশা মনটা ভালো নেই একদমই। সাফওয়ান আজ সকালে সমস্ত পরিস্থিতির বর্ণনা দিয়েছে ওকে, এমনকি দেশ ছাড়ার জন্য পাসপোর্টও রেডিওর, অথচ কিছুই ওকে আগেভাগে জানানো হয়নি। তার জন্য অবশ্য সাফওয়ানের উপর বেশ রাগ দেখিয়েছিল রুমাইশা, কিন্তু এখন রাগ দেখিয়ে বা কী হবে, যা হওয়ার তা হয়ে গেছে। আর এখন তো দেশে থাকা আর কোনো উপায়ই নেই। কিন্তু ওরা কেন সাফওয়ানকে খুঁজলো সেটা সাফওয়ান এখনও বলেনি ওকে। রুমাইশা কয়েকবার জিজ্ঞেস করেছিল, কিন্তু সাফওয়ান শক্ত গলায় বলে দিয়েছে যে ওর যখন উপযুক্ত সময় মনে হবে তখন সেটা বলবে ও ওকে, তার আগে কিছু বলবে না। আর এসব নিয়ে রুমাইশা প্রচুর অভিমান হয়েছে সাফওয়ানের ওপর। কেমন মানুষ যে বউকে কিছু বলতে চায় না। স্বামী স্ত্রী মানেই তো একে অপরের সবচেয়ে নির্ভরযোগ্য সাথী। তাহলে সাফওয়ান তার স্বামী হয়েও তার সাথে এমন লুকোচুরি কেন করেছে? সব কথা একবার বলে দিলে কি হয়? অজানা কথাগুলো জানার জন্য মনটা সারাক্ষণ অস্থির হয়ে থাকে, এটা কি ভালো লাগে তার? সাফওয়ানের চোখ দুটো রাস্তা দিকে, কিন্তু ওর সম্পূর্ণ মনোযোগ রুমাইশার দিকে। রিমু যে ওর ওপর খুব অভিমান করে আছে সেটা বুঝছে, কিন্তু কিছু করার নেই ওর। ওর জীবনে এই নোংরা দিকটা রিমু জানতে পারলে হয়তো ভেঙে পড়বে খুব, বা হয়তো থাকতে চাইবে না ওর সাথে আর। তাই রিমুকে ওর প্রফেশন সম্পর্কে জানানোর জন্য অ্যামাজনে যাওয়ার পরিবর্তে সময়টাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই রিমুকে ওর প্রফেশন সম্পর্কে জানানোর জন্য অ্যামাজনে যাওয়ার পরবর্তী সময়টাকে সবচেয়ে উপযুক্ত মনে করলো ও। কারণ তখন আর রিমু ওকে ছেড়ে চলে যাওয়ার কোনো জায়গা থাকবে না। সবটা মেনে নিয়ে সাফওয়ানের সাথেই থাকতে হবে ওকে। দাঁড়টানায় এসে গাড়িটা একপাশে সাইড করলো সাফওয়ান। কলেজে না গিয়ে এইখানে গাড়ি পার্ক করায় রুমাইশা একটু বিস্ময় হলো, কিন্তু সেটা প্রকাশ করলো না। ঘাপটি মেরে বসে রইল নিজের জায়গায়। সাফওয়ান ও রুমাইশার সাথে কোনো রকম কথা না বলে গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে বাজার ভেতরে ঢুকে গেল।
রুমাইশা অভিমান আরও দীর্ঘ হলো সাফওয়ানের এহেন কাণ্ডে। সে অভিমান করে বসে আছে। সাফওয়ানের তো উচিত ছিল ওর অভিমান ভাঙানো, কিন্তু তা না। ব্যাটা উল্টো নিজেই রুমাইশার সাথে কথা বলছে না, চোখের ওপর বাটপাড়ি জিনিসটা দেখিয়ে দিচ্ছে। নিজে তো চোর, তার উপর আবার বাটপাড়ি করছে। কলেজ থেকে বাড়ি ফিরুক আগে, আজ তো ওকে রেখে আসবে বাপের বাড়িতে। একবার গেলে এই জীবনে আর এ মুখো হবে না রুমাইশা। তারপর বুঝবে শালা তাপুর বাচ্চা তাপু, বউয়ের অভিমান না ভাঙানোর কত ঠেলা। সে নাই হলো, কিন্তু ও নিজে কি করে থাকবে? দেখা গেল যার প্রতি প্রতিশোধ নিতে এত কিছু করা, তার একটা চুলও ছেঁড়া গেল না, আর সে নিজে টাক হয়ে গেল। না, বাপের বাড়ি গিয়ে হারিয়ে যাওয়া যাবে না। সারা জীবন ওর ঘাড়ে বসে বসে যন্ত্রণা করে শালাকে বুঝিয়ে দিতে হবে কত ধানে কত চাল, তাইলে আসল শান্তি পাওয়া যাবে। শালার ঘরে শালা, তোর বউ ভালো হবে না। ঠিক আছে, আমি এমনিতেও ভালো না, সারা জীবন জ্বালিয়ে তোর জীবনটা তেজপাতা করে দেব। এখন তো আমি শয়তানি শুরু করিনি, যখন করব তখন বুঝবি কাকে গাড়িতে ফেলে ঢ্যাং ঢ্যাং করতে করতে হারিয়ে গেছোস। বিড়বিড় করে নিজেই নিজে এই সমস্ত বলতে থাকলো রুমাইশা। খানিকক্ষণ পর সাফওয়ান আবারও গাড়ি দরজা খুলে ভেতরে এলো, কিন্তু রুমাইশা তাকালো না সেই দিকে। নিজের পাশে জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। সাফওয়ান একবার রুমাইশার দৃষ্টি আকর্ষণের জন্য গলা খাকারি দিল, কিন্তু তাদেরও কাজ হলো না। রুমাইশা ওভাবে ঘাড় গড়িয়ে পড়ে রইল। সাফওয়ান এবার উপায় না পেয়ে রুমাইশার দিকে ঝুঁকে এলো খানিকটা। জানালার গ্লাস তুলে দিল দুপাশের, তারপর ডান হাতটা দিয়ে রুমাইশার মুখটা নিজের মুখের দিকে ফেরানোর চেষ্টা করলো, কিন্তু রুমাইশা ঝাড়া মেরে সরিয়ে দিল সাফওয়ানের হাতটা। সাফওয়ান আরও একবার চেষ্টা করলো রুমাইশার মুখখানা এদিকে ফেরানোর, কিন্তু ব্যর্থ হলো ও আবারও। কিন্তু রাগচাটা সাফওয়ান আর ধৈর্য কুলালো না। ক্ষিপ্ত গতিতে রুমাইশার হাত দুটো খপ করে ধরে এইমাত্র বাজার থেকে রুমাইশার জন্য নিয়ে আসা আইসক্রিম আর একতরা গোলাপ ফুল ওর হাতের ভেতরে ঠেসে দিল শক্ত করে। তারপর শক্ত গলায় বলল, মোটেও তেজ দেখাবি না, এসব কিন্তু আমার একদম ভালো লাগে না। তোকে যে কিছু বলবো না এমন তো বলিনি, বলেছি সময় হলে সব কিছু বলবো। তো ঢং করার রাগ দেখানোর কি আছে? বলে ফোঁস করে একটা নিঃশ্বাস চালো সাফওয়ান। আর সাফওয়ানের এমন ধমক শুনে ঠোঁট উল্টে কান্না করলো রুমাইশা। নেকাবের আড়ালে ফুপিয়ে কেঁদে উঠল ও। সাফওয়ান বিরক্ত হয়ে বুড়ো কুচকে বসে রইল ওর পাশে, আর রুমাইশার কান্নার বেগ বেড়ে চলল। কিছুক্ষণ পর কাঁদতে কাঁদতে ও গাড়ির দরজা খুলে বেরিয়ে যেতে নিল, কিন্তু পেছন থেকে সাফওয়ান আটকালো ওকে। পেছন থেকে ওর হাতটা খপ করে ধরে কড়া গলায় বলল, এক পাও যেন গাড়ি বাইরে না পড়ে, পড়লে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কিন্তু রুমাইশা শুনল না। সাফওয়ানের হাত থেকে নিজের হাতটা ঝটকা মেরে ছাড়িয়ে নিয়ে দরজা খুলতে নিল ও আবার। ভয়ানক রাগ হলো সাফওয়ানের। ক্ষিপ্ত গতিতে এগিয়ে এসে পেছন থেকে দুই হাত দিয়ে রুমাইশার কোমরটা ধরে হ্যাচকা টান দিয়ে নিজের কোলের উপরে বসিয়ে নিল ও। আর তারপরই রুমাইশার নেকআপটা এক টানে খুলে ফেলে রুমাইশার গলা চেপে ধরে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। সাফওয়ানের দাঁতের চাপে ব্যথা কাঁকিয়ে উঠল রুমাইশা। দুই হাত দিয়ে সাফওয়ানকে নিচে থেকে সরানোর চেষ্টা করলো, কিন্তু সাফওয়ানের শক্তির সাথে পেরে উঠল না ও। এক হাতে গলা ধরে অন্য হাতে শক্ত করে রুমাইশাকে নিজের সাথে চেপে ধরে আছে সাফওয়ান। রুমাইশা এইবার গায়ের সমস্ত শক্তি দিয়ে সাফওয়ানের বুকে কিল ঘুষে চালাতে লাগলো, কিন্তু তাতেও সাফওয়ানের সামান্যতম হেলদোল হলো না। কিছুক্ষণ পর রুমাইশার ঠোঁট ছেড়ে দিল সাফওয়ান, কিন্তু নিজে থেকে দূরে যেতে দিল না ওকে। রুমাইশা মুখের কাছে মুখ রেখে চোয়ালদয় হাত দিয়ে চেপে ধরে হিসিয়ে বলে উঠল, তোর সাহস কত বড়, আমার কথা অমান্য করে গাড়ি থেকে নামতে যাচ্ছিলিস? এত স্পর্ধা কে দিয়েছে তোকে? চুপচাপ এখানে বসে থাকবি, এক পাও এদিক ওদিক হলে চানি মেরে ফেলবো একদম। বলেই রুমাইশাকে নিজের কোলের ওপরে রেখে আবারও ড্রাইভিং শুরু করলো ও। রুমাইশার নেকআপ খোলা এখনও, চোখ থেকে পানি পড়ে ভেসে যাচ্ছে। বারবার হাত দিয়ে মুছে ফেলছে সে কান্না। তারপর সাথে সাথে আবারও চোখ ভর্তি হয়ে আসছে পানি। নিঃশব্দে নিজের মনে কষ্টগুলো বের করে দিচ্ছে ও। ঠোঁটটা সাফওয়ানের দাঁতের আঘাতে একপাশ থেকে কেটে গেছে একটু, সেখানটা লাল হয়ে ফুলে আছে। সাফওয়ান দেখেছে সব, কিন্তু কিছুই বলল না। চুপচাপ ড্রাইভিং করতে চলেছে ও। ড্রাইভিং করে চলেছে। মিনিট 10 পর কলেজে এসে পৌঁছালো ওরা। কলেজে মেইন গেট দিয়ে ঢুকলো সাফওয়ান তার কালো রঙা মার্সিডিজ ব্র্যান্ডটি নিয়ে। সবাই উস্কুক হয়ে দেখতে লাগলো সাফওয়ানের এই নজরকাড়া গাড়িটা। আর ওর ডিপার্টমেন্টের ছেলেমেয়েগুলো যেন জেনে গেল আজ সাফওয়ান স্যার ক্লাস টেস্ট নেবে সশরীরে।
পার্কিং লটে কি গাড়ি পার্ক করলো সাফওয়ান। রুমা এসে সাফওয়ানের কোলের ভেতরে বসরত অবস্থায় চোখ দুটো ভালো করে মুছিয়ে মেকআপ আবারও নিজের মুখে ঢেকে নিল। কলেজে ঢুকে প্রথমে ইংলিশ ডিপার্টমেন্টের বিল্ডিং। রুমা এসে গায়ে দরজা খুলে বেরিয়ে এলো, আর বেরিয়ে দেখলো ওর ডিপার্টমেন্টের সিনিয়ররা আর ক্লাসমেটরা হাঁ করে দাঁড়িয়ে আছে ডিপার্টমেন্টের সামনে। ওদের এমন তাকানোর অস্বস্তিতে পড়ে গেল রুমাইশা। কাদের ব্যাগটা ভালোভাবে হাত দিয়ে ধরে নিল। পা বাড়াতে লাগলো, কিন্তু পা বাড়াতে পারছে না। আশেপাশের মানুষগুলো কেমন বিস্ময়ভীত চাহনি দেখে ওর লজ্জা লাগছে খুব। মাথা নিচু করে হেঁটে ডেপটে যাওয়ার সিদ্ধান্ত নিল ও। পেছন থেকে তখন সাফওয়ান বেরিয়ে এলো। জিন্সের প্যান্টের সাথে কালো রঙা পাঞ্জাবি পরনে ওর। পাঞ্জাবির হাতাটা কোণে পর্যন্ত গুটিয়ে রাখা। এখন আর শরীরে সাপের আবরণটা অনেকখানি ইনভিজিবল হয়ে গেছে, আর বাকি যতটুকু আছে সেটুকু ওর শরীরে লোমের কারণে ঢাকা পড়ে গেছে। চোখে ব্ল্যাক কালারের গগলস আর মুখে মাস্ক পরে আছে ও। চুলগুলো কুইট স্টাইলের উপরের দিকে উঠান। ঘুরে এসেও দাঁড়ালো রুমাইশার পাশে। ইয়া লম্বা সাফওয়ানের পাশে রুমাইশাকে পুচকে দেখালো একদম। সাফওয়ান এসে গম্ভীর গলায় বলে উঠল, শেখর গজিয়েছিস নাকি? যাচ্ছিস না কেন? কোলে করে দিয়ে আসতে হবে নাকি তোকে এখন? সাফওয়ানের কথায় রুমাইশা এইবার কটপটে দৃষ্টিতে তাকালো ওর দিকে, আর তারপর মুখ ঝামটা মেরে গটগট পায়ে হেঁটে চলল নিজের ডিপার্টমেন্টের দিকে। আর সাফওয়ান রুমাইশা যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের ডিপার্টমেন্টের অফিসের রুমের দিকে এগোলো। এদিকে রুমাইশার ডেপটে পৌঁছাতে ওর ক্লাসমেটরা মৌমাছির মতন ঝেঁকে ধরল ওকে। যাই হোক, ভিডিও দিতে এত দেরি হবার কারণ হচ্ছে আমাদের এখানে কিছু মানুষ মিলে পিকনিক খাচ্ছিল। আর পিকনিকটা বিষয় না, বিষয়টা হচ্ছে ওরা এত ভলিউমে গান বাজাতে ছিল যে বাড়িঘর সব কাঁপতে ছিল। আর এত সাউন্ডের কারণে হচ্ছে ভিডিও এডিট করা পসিবল হয়নি। যাই হোক, এই ছিল কাহিনী। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিও। থ্যাংক ইউ।